আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের ভালোবাসায়। কারণ আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিচ্ছেন তা হয়তো আমি কখনো এই ঋণ আপনাদের শোধ করতে পারবো না। এরপরও আপনাদের কাছে আমার চাওয়া যে আমার ভয়েস, আমার কথাগুলো যাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে, সেই ব্যবস্থাটা আপনারা করতে হবে। আর এটা করার জন্য আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব নিজেরা করতে হবে, বন্ধু বান্ধব ভাই বোন সকলকে বলতে হবে। আর এই কষ্টটুকু আমার জন্য হয়তো আপনারা করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো এতক্ষণ আপনারা ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলছি, বা কোনো দিকে গুলাইয়ে ফেলছি কিনা। যে অমিত শাহর হুমকি, শেখ হাসিনা আসছেন লাইভে, দুইটা কিন্তু দুই জিনিস। হঠাৎ করে গতকালকে সম্ভবত অমিত শাহ, ভারতের অমিত শাহ, উনি বিশাল একটা হুমকি দিয়ে বসছেন বাংলাদেশকে, না? তো চলেন আমরা একটু সাইজ করি না ইন্ডিয়াকে, কি বলেন ভাইয়ারা? ইন্ডিয়াকে একটু সাইজ করা দরকার না? কারণ আমরা তো বঙ্গু, আমরা যদি সাইজ না করি কিভাবে হবে? তো আমি আমাদের নেত্রীর ভিডিও কনফারেন্স সেটার ব্যাপারে বলছি, তার আগে একটু অমিত শাহের বিষয়টা বলি। দেখেন, উনি যে হুমকিটা দিয়েছেন বহুদিন পরে উনি বলছেন, আর আমার হিসাবে অরিজিনাল কথাটাই বলছেন, যে এখানকার জায়গা কি তোমার বাপ দাদার, তোমার বাপের জায়গা যে তুমি তুইলা লইয়া যাবা? ঠিক আছে না? বাংলাদেশ স্বাধীন করছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর আমাদের জননেত্রী শেখ হাসিনা এই দেশ 21 বছর শাসন করেছে। ওনার আমলে অনেক উন্নয়ন হয়েছে। এরপরও বলা হয় যে দেশ কি তোমার বাপদাদার, এ বঙ্গুরা বলে। তো ঠিক সেম কথাটা আজকে অমিত শাহ বললেন, ভারতের মাটি তোমাদের বাপদাদার। ভারত যুদ্ধ করা লাগবো না ভাই। ভারতের মানুষ যদি শুধু বলে যে আমরা মার্চ করে আসছি বাংলাদেশের দিকে, 140 কোটি মানুষ এক মার্চে আমরা সব পায়ের তলায় মিশা যাব, হেদেরই জায়গা নিয়ে আনিব, কোপায়া দিব, কাইটে দিব, কত বড় বড় কথা এইসব ফকিন্নির পুত্রের। আপনার কিছুদিন আগে, কোথায় যে 10-12 দিন আগে জানা দেখছেন তো, আপনারা শুনছেন যে ডোনাল্ড ট্রাম্প বলছিল কি যে আমি গ্রিনল্যান্ড দখল করে নিব, গ্রিনল্যান্ড হয় আমার কাছে বেচা দাও, আর নয়তো আমি দখল করে নিব আর্মি দিয়া। এরপরে কি শুরু হয়েছে দেখছেন তো, পুরা ইউরোপীয় ইউনিয়ন, তাই আগে একজোট ছিল, ওরা প্রত্যেকে 2-4-5 জন করে একটা মহড়ার মতো করলো, মানে এটা আমেরিকার দেখানো যায় তুমি আসলে আমরাও ছাড়বো না। আর যেই ন্যাটো ছিল, ন্যাটো কিন্তু তৈরি করছে এই ইউরোপ এবং আমেরিকা মিলে, সে ন্যাটোর মধ্যে অলরেডি ভাঙন শুরু হয়ে গেল। তা ন্যাটোর প্রতিষ্ঠাতা, যাদের রক্ত ঘামে ন্যাটো, সেই হল্যান্ডের স্বায়ত্তশাসিত অঞ্চলে গ্রিনল্যান্ড উনি কি দখল করবেন এটা নিয়ে। ওখান থেকে এখন উনি কিন্তু পিছিয়ে হটছেন, বা পাগলা মানুষ ভাই, পিছিয়ে হটে কিনা জানি না। এই যখন পরিস্থিতি, যে একটা দেশের ভূখণ্ড, আজকে রাশিয়া ইউক্রেন এতদিন ধরে যুদ্ধ চলছে যে ইউক্রেনের ভূমি নিচ্ছে রাশিয়া, সেটা নিয়ে, হ্যাঁ? আর আপনারা এসছেন যে আমরা দখল করে নিব, আমরা খেয়া ফেলাবো, হ্যাঁ? আপনাদের মারলে বাঁচবেন না। তো অমিত শাহ কিন্তু সঠিক সময়ে সঠিক কারণেই হুমকিটা দিয়েছেন। কারণ আপনারা যদি একটু খেয়াল করেন যে গত বেশ কিছুদিন যাবৎ দেখছেন যে বাংলাদেশের বর্ডার এরিয়া পুরোটাতে সেনা ক্যাম্প থেকে শুরু করে অনেক কিছুই করেছেন। এবং অমিত শাহের হুমকিটার দুদিন আগে আমাদের ওই যে কন্ডমাপা আছে না, আপনার ওই যে পরিবেশ আপা আর কি, উনি রংপুরের ওইদিকে গিয়েছিলেন হানা ভোটের পক্ষে প্রচার চালাইতে। সেদিন কিন্তু উনি চাইনিজ অ্যাম্বাসাডারকে নিয়ে গিয়েছিলেন। ভোটের ক্যাম্পেইন বাংলাদেশের, ভোট ক্যাম্পেইন, ভোট দিবে বাংলাদেশের জনগণ, আর আপনারা নিরপেক্ষভাবে ইলেকশনটা করবেন, আপনারা কেন হানা পক্ষের প্রচার চালাইতেছেন? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সেইখানে আবার এই চাইনিজ রাষ্ট্রদূত নিয়ে যেতে হবে কেন আপনারে? উনি কি বুঝে? উনি হানার বুঝে এটা কি? উনি বাংলায় কথা কয়, ইংলিশ পারে, কিছুই তো না। তাহলে ওনার নিয়ে যেতে হবে। এগুলো হচ্ছে যে ওই জায়গায়, মানে আমেরিকা, এই ইন্ডিয়ারে দেখানো যে দেখো আমাদের সাথে আছে। তো এই জন্য অমিত শাহ যে হুমকিটা দিছেন, এই হুমকিটার ফলাফল আমরা কিছু না কিছু পাবো। একদম যে কিছু পাবো না তা না, কিছু না কিছু পাবো। এদিকে ভারতের, আজকে বাংলাদেশের অনেক পত্রিকায় তো দেখছেন, হ্যাঁ ভারত বাজেট পেশ করেছে, সেখানে বাংলাদেশকে দেওয়া সাহায্য কমিয়ে দিয়েছে। কেন রে ফকির নির্বুত? তোরা না বলে বয়কট ভারত, বয়কট ভারত? তো এখন তোদের বরাদ্দ কমিয়ে দিয়েছে, তাতে কি হয়েছে? তোরা তো বয়কট ভারত। আমি তো কমু যে এম্বাসি মেম্বাসি, ভারতের এম্বাসি মেম্বাসি যা আছে তোরা সব জ্বালায় পড়ে দে, কূটনীতিক সম্পর্কই ছিন্ন করে আলা। তোরা পাকিস্তানের সাথে কর, তোরা ওখান থেকে বাংলা, পাকিস্তান থেকে গাধার মাংস আইন না গরুর নামে ব্যাস বেচা খা। ঠিক আছে না? এই অবস্থাতেই চলবে। সুতরাং অমিত শাহের যেই হুমকি, এতদিন পরে একটা হুমকি দিছে, তবে এই হুমকিতে বাঙালির কাজ হবে না।
আমার মতে ইন্ডিয়া একটা ডলাও দিতে হবে। কারণ আপনি দেখেন মুম্বাই অ্যাটাকের যেসব লোকগুলো, মুম্বাই বিস্ফোরণে জড়িত যেসব লোকগুলো ছিল, এবং এটা ইন্টারন্যাশনালি জানে, এই লোকগুলো এখন বাংলাদেশে আছে সবাই। এবং পাকিস্তানের প্রচুর সন্ত্রাসী সংগঠনের লোকজন এখন বাংলাদেশে আছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ওরা ঘটাইতে পারে। শুধু ইন্ডিয়া তো দেখেই থাকবে, ভাই আমার দেশ আমি রক্ষা করবো না। আপনার বাড়ি এসে কেউ যদি বলে যে আপনার বাড়ি দখল করবেন, আপনার বাড়ির জায়গা এটা আমার, আপনার ছেড়ে দিবেন? আপনিও তো আপনার বাড়ির সীমানা প্রাচীর দেন, বা জায়গার মাপজোক থাকে যে ভাই এখানে এসে না, এখানে নিয়ে নিলে মারামারি হয়ে যায় না, কোপাকুপি হয়ে যায়। আরে বাপের সম্পত্তি ভাগের জন্য দুই ভাই পিটাপিটি হয়, সেখানে আপনি আরেক দেশের সম্পদ খায়া ফেলাবেন, ভাগ করে দিবেন, আপনার নিজেরই লেংটির খবর নাই। এটা অবস্থা কি জানেন, যা আপনার নিজেরই ওই মিডল দণ্ড দেখা যায়, আবার আপনি কইতেছেন যে আরেকজনের পাশা দেখা যায় কেন? এই হচ্ছে বাঙালির অবস্থা। তো অমিত শাহ যা বলছেন, আমার মনে হয় কি জানেন, যে যে কোনো মুহূর্তে এমনও হইতে পারে যে বাংলাদেশের 3 টুকরা করে শুধু ঢাকার টুকরাটা রাইখা বাকি দোনোটাই ইন্ডিয়া দখল করে কইতে যে এটা আমাদের ভূমি, এবার তোরা যা ফালাবি ফালা। এটা হইতে পারে, এরকম হওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন আসেন যে আমি আমাদের নেত্রী, আমাদের আপা, ওনার যেই বার্তা আসবে, তবে অনেকে বলছে যে ভিডিও বার্তা দিবেন, তবে আমার কাছে যে খবরটুকু আছে সেটা হচ্ছে যে উনি ভিডিও বার্তা দিবেন না। উনি প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য সারা বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষাভাষী মানে বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে 12 তারিখের আগে একটা ভাষণ দেবেন। নির্বাচনের আগে, এই অবৈধ নির্বাচনটার আগে একটা ভাষণ দিবেন। সেই ভাষণটাতে উনি এই নির্বাচন যে আওয়ামী লীগ বিন যে নির্বাচনে, এটা তো অবৈধ নির্বাচন, এই বিষয়ে এত কোনো দিক নির্দেশনা তুলে দিবেন, এবং জনগণের উদ্দেশ্যে, বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে কিভাবে এই নির্বাচন না গিয়ে নিজ ঘরে থেকে বয়কট, নো ভোট নো ভোট, মানে আমরা ভোট দিতে যাবো না, জীবন বাঁচাও, এইটা বইলা এই ধরনের দিক নির্দেশনা দেওয়ার একটা কথা আছে বলে আমার কাছে যতটুকু। তবে সেটা কবে কখন কোন মুহূর্তে হবে সেটা এইক্ষণ পর্যন্ত কেউ বলতে পারে না। তার কারণ কি জানেন, উনি যে যেদিন ভাষণটা দেবেন সেই দিনে তো এমন হইতে পারে যে বাংলাদেশের সমস্ত ইন্টারনেট কাট অফ করতে পারে, বা উনি যেই 2, 4, 5টা বা 10টা বা 20টা যেসব ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন টিভি চ্যানেল, ওগুলার হয়তো স্লট আউট করে দিতে পারে, যে মানে ওগুলা বাংলাদেশে দেখা যাবে না। সুতরাং আমি বলবো যে বাংলাদেশের যেসব ভাই বোন বন্ধু বান্ধব আছেন, আপনার ফ্রি ভিপিএন ডাউনলোড করে অলরেডি রাখেন, ফ্রি ভিপিএনটা ডাউনলোড করে রাখেন। অনেক ইউটিউব চ্যানেল, অনেক টিভি চ্যানেল হয়তো ওনার ভাষাটাকে সরাসরি প্রচার করে দিব। যেন আমিও চেষ্টা করব যে আমি যদি এরকম দেখি, তাহলে আমি হয়তো আমার ফেসবুকে ইউটিউবে আই না, আমি এটাকে চালাইয়ে দিব। তার কারণ হচ্ছে বাংলাদেশে যদিও বন্ধ করা হয়, আমাদের এখানে তো বন্ধ করতে পারবেন না। আর আমরা বাইরে থেকে যারা আছি, আমরা বাইরে যারা আছি, তারাও যদি চালাইয়া দিই, তাহলে আপনি করবেনটা কি? আপনি কত হাজার লোক বন্ধ করবেন? সুতরাং বন্ধ করতে পারবেন না, পুরোপুরি বন্ধ করতে পারবে না। এইটা হবে। এবং সেটার জন্য উনি নাকি 7 থেকে 9 মিনিট ধরে একটা ভাষণ দিবেন। এর ভিতরে হয়তো 2, 4টা প্রশ্ন থাকতে পারে, হয়তো কারো কারো এই যেসব সাংবাদিকরা থাকবে এদের হয়তো 2, 1টা। তবে এটা হবে লাইভ, সরাসরি লাইভ। মানে এতদিন যেটা দেখেছেন যে উনি এর আগে আপনার ওই যে 2টা চ্যানেল, সম্ভবত এ টিম এবং আরেকটা কোনটাতে আসছিলেন জানি, তাতে ওনার চেহারা দেখা যায় নাই। বিভিন্ন হোয়াটসঅ্যাপ কল, তারপরে মেসেঞ্জারে কল, এরপরে টেলিগ্রাম, বু টিম, এ টিম, বি টিম, সি টিম, যত জায়গায় কোথাও কোথাও ওনার চেহারা কেউ দেখেন নাই। তবে এর মধ্যে একটা বিষয় ছিল যে দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 15ই আগস্ট মারা গেছেন। উনি মারা যাওয়ার পরে এখন পর্যন্ত যদি আপনারা ওই কবর খোঁড়েন, তাহলে মনে হয় হাড্ডি মাড্ডিও নেই, এগুলো সব মাটিতে মিশে গেছে। কিন্তু এইটাও ওনার, এইটাও বাঙ্গু মুসলমান তো বলবো না, বঙ্গবন্ধুদের মধ্যে বহুত খারাপ, এই যে জামাত বিএনপির আতঙ্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের এই জারজ বাঙালি, এখনো 20% জারজ বাঙালি, তাদের শেখ মুজিবের নাম শুনলেই ভয়। তালিবাস সহায়কার শেখ খ পর্যন্ত যায়, তালিবাস সহায়কার শুনলেই তাদের কলিজায় ভয় ঢুকে যায়, তাদের ব্লাড প্রেশার বেড়ে যায় 180-র উপরে, 200-র উপরে চলে যায়, তাদের ডায়াবেটিস হাই হয়ে যায়, সব কিছু হাই হয়ে যায়। যার কারণে এই যে 32 নম্বর বাড়ি, যেটা হেরিটেজ সম্পত্তি, যেটাতে কোনো কিছুই নাই, এটাকে জাস্ট এমনি রাখছে মানুষজন দেখতো, ওইটাও ভেঙে নিশ্চিহ্ন করছে। এখনো যা আছে ওইটাও ভাঙবে, মানে তো ওদের ভয় এইটার ভেতর থেকে না বাইরে যায়, মানে ওরা ঘুমাইলেও শেখ মুজিবের ভয়ে দেখে। সুতরাং 18 মাস এই সব হারামজাদার ভিতরে একটা বয় যে শেখ হাসিনা, শেখ হাসিনাটা ভয়। এই জন্য
আমাদের নেত্রী ধরেন আসে নাই, ফেস দেখায় নাই, কারণ এই সময় মতন দেখাবে, কারণ ফেস প্রতিদিন ফেস দেখানোর চেয়ে একবারই দেখাবে, সেই দিনে আপনাদের কেয়ামত হবে। ইন্ট্রিম ভাইদের কথা বলছি। তো এই জন্যই বলছি আপনাদেরকে যে যেটা শিওর খবর যে আস্তে আস্তে আসছেন উনি, এখন হয়তো ফেস হবেন। ফেস মানে কি, সরাসরি ভিডিও লাইভে আসছেন, এবং এইটা সম্ভবত বাংলাদেশের কোনো টিভি চ্যানেল তো না, পৃথিবীর বিভিন্ন দেশের টিভি চ্যানেল ওনার সেদিনে সে ভাষণটা প্রচার করবে বলে আমার কাছে যতটুকু নিউজ আছে, এবং আমরা তো সকলেই করব, আপনারাও করবেন সবাই, এবং এইটা হবে একটা ভূমিকম্প, এবং এটার পরেই যে কোনো মুহূর্তে উনি আবার বাংলাদেশেও চলে আসতে পারেন। হইতে পারে না এমন যে সরোয়ার্দী উদ্যানে 48 ঘন্টা লাগবে, 24 ঘন্টার একটা টাইম দিবে, যাক আমি কালকে আসছি সরোয়ার্দী উদ্যানে, উনি চলে আসলেন, আর ততক্ষণে আমরা তো 4 ঘন্টা টাইম পাইলেই সরোয়ার্দী উদ্যান ঘেরাও করতে পারবো বাংলাদেশে আমরা যারা আছি। এটা আসছে ধাপে ধাপে, তবে ভিডিও বার্তা নয়, এবার ভিডিও বার্তা নয়, এবার সরাসরি লাইভে আসছেন। যারা বলছেন যে ভিডিও বার্তা, আমার কাছে যে খবরটুকু আছে সেটা হচ্ছে ভিডিও বার্তা নয়, উনি সরাসরি লাইভে আসবেন, এবং সেটা হচ্ছে যে 7 থেকে 9 মিনিট, 7 থেকে 9 মিনিটের একটা লাইভে উনি একটা ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে, যে এই জাতি উদ্দেশ্যে ভাষণ দিবেন, দেশ রক্ষা করার জন্য সর্বশক্তি নিয়ে নেমে পড়ার ভাষণ দিবেন। সেটাই আমরা এখন দেখার অপেক্ষায়, শোনার অপেক্ষায়, আমাদের নেত্রীকে দু চোখ ভরে প্রাণ ভরে দেখার এবং ওনার কথা শোনার অপেক্ষায় আছি। ভারত আমেরিকা বাণিজ্য যুদ্ধের অবসান, দূর হবে বাংলাদেশের রাজনীতির আকাশের কালো মেঘ। আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে গত 1.5 বছর যাবৎ একটা অচল অবস্থার মধ্যে আছি। এর মধ্যে এই অচল অবস্থাটার প্রধানতম কারণ ভূ রাজনীতি, এটা আর নতুন করে ব্যাখ্যা করবার কিছু নেই। কিন্তু আমরা প্রায় 6 মাস ধরে, গত আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্ধিত শুল্ক আরোপ হয়েছে, যে বাণিজ্য যুদ্ধ চলছে বিশেষ করে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের, এই সমস্যাটা মনে হচ্ছে যেন এই বুঝি সমাধান হয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই গত 6 মাস যাবৎ নানা আলোচনার পরেও ভারত আমেরিকা সমাধানে আসতে পারেনি। কিন্তু গতকাল রাতে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ট্রুথ সোশ্যালের একটি পোস্ট থেকে মনে হচ্ছে যেন ভারত এবং আমেরিকার যে এই যে শুল্ক যুদ্ধ বলি বা বাণিজ্য যুদ্ধ বলি, এটির অবসান হতে যাচ্ছে। এর ফলে বিশ্ব রাজনীতিতে এক বড় সড়ো ধামাকা চলে এলো বলে মনে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিরাট ঘোষণা করেছেন গতকাল। দীর্ঘ টালবাহানার পর ভারত ও আমেরিকার মধ্যে চূড়ান্ত হলো বাণিজ্য চুক্তি। ডোনাল্ড ট্রাম্প এমনটাই বলবার চেষ্টা করেছেন, আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক 25 থেকে কমিয়ে 18% করা হয়েছে। কিন্তু এর বিনিময়ে ট্রাম্প যা দাবি করেছেন তা নিয়ে বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছে। ট্রাম্পের দাবি মোদি নাকি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন। সত্যি কি তাই? আপনারা জানেন যে ভারতীয় পণ্যের উপর আমেরিকার বাজারে এখনো পর্যন্ত 50% শুল্ক বহাল আছে। এর মধ্যে 25% সাধারণ শুল্ক, আর বাকি 25% ছিল রাশিয়া থেকে তেল কেনার জন্য ট্রাম্পের বসানো জরিমানা। গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ ফোন আলাপের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে ঘোষণা করেন যে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। এখন থেকে এই শুল্ক কমে হবে 18%। ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধার কারণে এই সিদ্ধান্ত। লক্ষণীয় বিষয়, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এতদিন মুখে অনেক কথা বলেছেন, কিংবা সংবাদ মাধ্যমে এসেছে যে শুল্কটা 15-16% হবে বা এরকম হবে, কিন্তু কখনো ডোনাল্ড ট্রাম্প লিখে দেননি। কিন্তু গতকাল যেটি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলাপ করে, যে শুল্কের পরিমাণটা পর্যন্ত 18% শুল্ক হবে, ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একদম লিখে দিয়েছেন। এটি কিন্তু একটা ভিন্ন অগ্রগতি হিসেবে আমরা দেখছি। এতদিন আমরা ট্রাম্পের কথা বিশ্বাস করিনি, যতক্ষণ পর্যন্ত তিনি না লিখে দেবেন ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবার কোনো কারণ নেই আসলে, কারণ তার মতামত, তার কথাবার্তা প্রতিনিয়ত ফ্ল্যাকচুয়েট করে। এখন আমরা আস্থায় নিতে পারি, বিশ্বাসে নিতে পারি, কারণ তিনি লিখেছেন, এটি সারা বিশ্ব ইতিমধ্যে দেখে ফেলেছে।
এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত অংশে। ট্রাম্প দাবি করেছেন ভারত রাশিয়ার বদলে আমেরিকা এবং ভেনেজুয়েলা থেকে বেশি করে তেল কিনবে। শুধু তাই নয়, ভারত নাকি আমেরিকা থেকে ৪৫ লক্ষ কোটি টাকার বেশি মূল্যের প্রযুক্তি, শক্তি ও কৃষিজ পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু মজার বিষয় হলো, প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে টুইট করলেও রাশিয়ার তেল কেনা বন্ধের বিষয়ে একটি শব্দও নরেন্দ্র মোদী তার টুইটে খরচ করেননি। ভারতের বিদেশ মন্ত্রক থেকেও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হয়নি। ফলে প্রশ্ন উঠছে, এটা কি ট্রাম্পের নিজস্ব দাবি নাকি পর্দার আড়ালে বড় কোনো কূটনৈতিক কৌশল? আরও প্রশ্ন আসছে যে ভারত কেন এই চুক্তিতে রাজি হলো। উত্তরটা সহজ, ভারতীয় রপ্তানিকারীদের জন্য আমেরিকার বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুল্ক কমার ফলে আমেরিকায় ভারতীয় পণ্যের দাম কমবে এবং ভারতের রপ্তানি বাড়বে। ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের কি হবে সেটাই এখন দেখার বিষয়। ট্রাম্প চাইছেন ইউক্রেন যুদ্ধ থামাতে, রাশিয়ার আর্থিক উৎস বন্ধ করতে, আর মোদি চাইছেন ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে। দুই স্বার্থের মাঝখানে দাঁড়িয়ে ভারত কতটা ভারসাম্য বজায় রাখতে পারে সেটাই আগামী দিনের বড় চ্যালেঞ্জ। ট্রাম্পের প্রধান লক্ষ্য ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। তিনি বিশ্বাস করেন ভারতের মতো দেশগুলো রুশ তেল কেনা বন্ধ করলে পুতিনের যুদ্ধের ফান্ড ফুরিয়ে আসবে। এছাড়া ভারত আমেরিকা থেকে প্রায় ৪৫ লক্ষ কোটির পণ্য, শক্তি, প্রযুক্তি, কৃষি কেনার প্রতিশ্রুতি দেওয়ায় মার্কিন অর্থনীতি লাভবান হবে। ভারতের কৌশল, ভারত আনুষ্ঠানিকভাবে রাশিয়ার তেল বন্ধের কথা না বললেও ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এটি নির্দেশ করে যে ভারত সম্ভবত বিকল্প উৎস আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে তেল আমদানিতে গুরুত্ব দেবে। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে দুদিন আগে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন আলাপও করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি সেটেল হয়ে গেল, এতে করে বাংলাদেশের কি হবে? বাংলাদেশের রাজনীতির আকাশে তো একটা কালো মেঘ হয়ে আছে এবং ভারত একটা চায় বাংলাদেশ বিষয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব আর একটা চায়। এগুলোর কি হবে? কিংবা ব্যবসা বাণিজ্যর কি হবে? সেই আলাপগুলো যদি আসি যে এতদিন আমেরিকার বাজারে বাংলাদেশের ওপর শুল্ক ছিল প্রায় 20%, ভারতের উপর ছিল 50%। ফলে বাংলাদেশ একটা বাড়তি সুবিধা পেত। যখন ভারতের শুল্ক কমে 18% হবে, তখন তৈরি পোশাক এবং টেক্সটাইল খাতে ভারত বাংলাদেশের বড় প্রতিযোগী হিসেবে দাঁড়িয়ে যাবে এবং ভারতের নিজস্ব তুলা বড়। বাংলাদেশ কি এখন রিমোট কন্ট্রোলে চলছে? আমেরিকার হাতে কি এমন কোনো গোপন ফাইল আছে যা দিয়ে তারা ঢাকার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছে? এই প্রশ্নগুলো করছি কারণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ২রা ফেব্রুয়ারি কলকাতার এক অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আমেরিকার বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন। তিনি যে বোমাটাই ফাটিয়েছেন তা কেবল রাজনৈতিক অভিযোগ নয়, বরং এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিতকেই তুলে ধরেছেন। সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী চায় যাকে তারা চাইলেই গ্রেফতার করে নিজেদের কারাগারে নিয়ে যেতে পারে। জয় প্রশ্ন রেখেছেন, কেন তারেক রহমানের বিরুদ্ধে FBI এর দেওয়ার সাক্ষ্য এখন আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র? আর কেনই বা এবারে নির্বাচনে কোটি কোটি প্রগতিশীল মানুষের কণ্ঠস্বর রোধ করতে পোস্টাল ব্যালটের আড়ালে চলছে এক অদৃশ্য ভোট ডাকাতি? কেন রাতারাতি তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাওয়া শুরু করলেন? জয় মনে করেন মার্কিন প্রশাসন বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করছে, আর এই হস্তক্ষেপের কারণেই এমনটি ঘটছে। জয় দাবি করেছেন, মার্কিন সরকার বিএনপি নেতা তারেক রহমানকে একটি পুতুল হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে একটি দুর্বল ও নিয়ন্ত্রণযোগ্য রাষ্ট্রে পরিণত করতে চায়, যাতে বাংলাদেশের উপর ছড়ি ঘোরাতে পারে। কলকাতায় একটি বইয়ের প্রকাশনা উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এসব চরম উদ্বেগের কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়। তার বক্তব্যে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। জয়ের মূল দাবি হলো, বাংলাদেশের বর্তমান অনির্বাচিত শাসন ব্যবস্থা এবং আসন্ন নির্বাচন মূলত একটি সাজানো নাটক, যার নেপথ্যে কাজ করছে মার্কিন প্রশাসনের স্বার্থ এবং উগ্রবাদী ইসলামপন্থীদের মদত। তার মতে এই একতরফা ক্ষমতা দখলের নীল নকশা যদি আন্তর্জাতিক সম্প্রদায় এখনই না থামায়, তাহলে বাংলাদেশ একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হওয়ার শেষ প্রান্তে পৌঁছে যাবে।
প্রশ্ন হলো, কেন হঠাৎ করে সংসদ নির্বাচনের মাত্র 10 দিন আগে নির্বাচন, পোস্টাল ভোটের কারচুপি, বিএনপি ও যুক্তরাষ্ট্রের তলে তলে সম্পর্কের কথা টেনে এনে বোমা ফাটালেন মিস্টার জয়, যেখানে নানা মহল থেকে গুঞ্জন আছে বিএনপির সাথে ভারতের গোপন সমঝোতা হয়ে গেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কলকাতায় আয়োজিত বাংলাদেশ অ্যাট দ্য ব্রিঙ্ক, দ্য রাইজ অব ইসলামিস্ট গভর্নেন্স বইয়ের প্রকাশনা উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সজীব ওয়াজেদ জয়। এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি থাকলেও আওয়ামী লীগের কর্মসূচিতে সজীব ওয়াজেদকে সেভাবে দেখা যায়নি। ভারতের কলকাতায় সত্যজিৎ রায় মিলনায়তনে সোমবার দেয়া বক্তব্যে জয় প্রথমবারের মতো এমন 5টি পয়েন্ট নিয়ে কথা বলেছেন, যেগুলো নিয়ে এতদিন আওয়ামী লীগের কেউ প্রকাশ্যে কথা বলেনি, অথবা বললেও এভাবে প্রকাশ্যে কামান দাগাননি। জয় বলেছেন, বাংলাদেশে এখন যা ঘটছে তাকে কোনোভাবেই নির্বাচন বলা চলে না। তিনি এটিকে একটি একতরফা শো বলে দাবি করেছেন। আওয়ামী লীগ সহ সব প্রগতিশীল দলকে বাইরে রেখে করাই নির্বাচনকে তিনি একতরফা ও প্রহসন বলে মনে করেন। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ হলো বাংলাদেশের বৃহত্তম এবং সবচেয়ে প্রগতিশীল দল। দলটিকে জি ফ্যাক্টো নিষিদ্ধ করে একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়েছে। জয়ের ভাষায়, এটি আসলে কোনো নির্বাচনী নয়, এটি একটি সাজানো মঞ্চ। শুধু আওয়ামী লীগ নয়, বরং জাতীয় পার্টি সহ অন্যান্য ক্ষুদ্র ও প্রগতিশীল দলগুলোকে নির্বাচনের বাইরে রাখা বা তাদের উপর দমন পীড়ন চালানোর অভিযোগ তুলেছেন তিনি। জয়ের মতে, এটি একটি 2 হর্স রেস বা 2 ঘোড়ার দৌড়, যেখানে শুধু বিএনপি আর জামাত একে অপরের সাথে পাল্লা দিচ্ছে। তিনি বলেছেন, আওয়ামী লীগের মতো বড় দলকে বাইরে রেখে নির্বাচন করার অর্থ হলো ভোট শুরুর আগে ফলাফল নির্ধারণ করে রাখা। তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ যদি এতই অজনপ্রিয় হয় তবে কেন তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে? যার অভিযোগ, বাংলাদেশে এমন এক আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে সাধারণ মানুষ তাদের রাজনৈতিক পছন্দ প্রকাশ করতে ভয় পাচ্ছে। জয় বলেন, জনমত জরিপে দেখা যায় একটি বড় অংশ তাদের ভোটাধিকার সম্পর্কে মন্তব্য করতে রাজি নয়, কারণ তারা আওয়ামী লীগকে সমর্থনের কথা বললে হামলার শিকার হতে পারে। তবে জয়ের বক্তব্যের সবচেয়ে বড় বোমা ছিল মার্কিন প্রশাসনকে নিয়ে। তিনি দাবি করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এমন একজনকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় যাকে তারা সহজেই বশ করতে পারবে। জয়ের ভাষায়, তারেক রহমানের দুর্নীতির ফাইল এবং এফবিআই এজেন্টদের সাক্ষ্য আমেরিকার হাতে আছে। তার দাবি হলো, এফবিআই এজেন্টরা বাংলাদেশে এসে তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাকে যে কোনো সময় গ্রেফতার বা অভিযুক্ত করার ক্ষমতা রয়েছে। ফলে তিনি প্রধানমন্ত্রী হলেও আমেরিকার ইশারা ছাড়া এক পাও নড়তে পারবেন না, কারণ আমেরিকা যে কোনো সময় তাকে গ্রেফতারের হুমকি দিতে পারে। জয়ের মতে, এই চাপের কারণে বিএনপি তাদের দীর্ঘদিনের অবস্থান বদলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর জন্য মার্কিন মদতপুষ্ট গণভোটে সমর্থন দিয়েছে। জয় অভিযোগ করেছেন, এটি বাংলাদেশকে একটি পুতুল রাষ্ট্র বানানোর ব্লুপ্রিন্ট। জয় মনে করেন, মার্কিন আইন অনুযায়ী তারা যে কোনো বিদেশি নাগরিককে অন্য দেশ থেকে ধরে নিয়ে গিয়ে বিচার করার ক্ষমতা রাখে। জয়ের অভিযোগ, এই তথ্যটি ব্যবহার করে মার্কিন প্রশাসন তারেক রহমানকে নিয়ন্ত্রণ করছে। জয় দাবি করেন, বিএনপি দীর্ঘদিন ধরে সংবিধান পরিবর্তনের জন্য গণভোটের বিরোধিতা করলেও হঠাৎ করে মার্কিন চাপে তারা হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। তার মতে, এই গণভোটের উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে সরকারকে দুর্বল করা, যাতে বিদেশি শক্তিগুলো সহজেই প্রভাব বিস্তার করতে পারে। মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি দুর্বল সরকার চায় যাতে তারা ছড়ি ঘোরাতে পারে। আর যুক্তরাষ্ট্রের ইচ্ছাতেই বিএনপি গণভোটে হ্যাঁ বলার জন্য ইউ-টার্ন নিয়েছে। এমন অভিযোগের তীর তারেক রহমানের দিকে ছুড়ে দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। জয় অভিযোগ করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং মার্কিন দূতাবাস একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। সজীব ওয়াজেদ জয় অত্যন্ত কড়া ভাষায় বর্তমান সরকারকে ইসলামপন্থী সরকার হিসেবে চিহ্নিত করেছেন। তার মতে, এই সরকারের মূল ভিত্তি হলো উগ্রবাদী শক্তি। জয় অভিযোগ করেন, এই সরকার ক্ষমতা আসার পরপরই 2016 সালের হলি আর্টিজান হামলার খুনি এবং ব্লগার হত্যাকারীদের মতো দণ্ডিত জঙ্গিদের মুক্তি দিয়েছে। জয় পরিসংখ্যান দিয়ে দেখান, আওয়ামী লীগ নির্বাচনে থাকলে জামাত 5 থেকে 10% বেশি আসন পেত না, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় জামাত এখন তাদের শক্তির চেয়েও অনেক বেশি প্রভাব বিস্তার করছে। জয় বলেন, জামাতের লক্ষ্য বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করা, যা এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে।
জয়ের দাবি, আল কায়দা, লস্কর-ই তৈয়বার মতো গোষ্ঠীর কমান্ডাররা এখন বাংলাদেশে প্রকাশ্যে সমাবেশ করছে। আসন্ন নির্বাচনে ব্যাপক কারচুপির নতুন এক পদ্ধতির কথা উল্লেখ করেছেন জয়। তিনি বলেন, প্রচলিত ব্যালট বাক্স ছিনতাইয়ের চেয়ে এখন পোস্টাল ব্যালট কারচুপির উপর জোর দেওয়া হচ্ছে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক বা সাংবাদিকদের সরাসরি দেখার সুযোগ থাকে না। জয় অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ভুয়া পোস্টাল ব্যালট আগে থেকেই জামাত এবং গণভোটার হ্যার পক্ষে পূরণ করে রাখা হচ্ছে। তার মতে, নির্বাচনের দিন ভোটার উপস্থিতি কম হলেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেখানো হবে। ভারত ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তার স্বার্থে জয় বিশেষ সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি মনে করেন, বাংলাদেশে উগ্রবাদের উত্থান সরাসরি ভারতের পূর্ব সীমান্তের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। জয়ের ভাষ্য অনুযায়ী, গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় ভারতের উত্তর পূর্বাঞ্চল নিরাপদ ছিল, কিন্তু এখন জামাত ও পাকিস্তান বাংলাদেশে মুক্তভাবে কাজ করার সুযোগ পাবে, যা ভারতের জন্য গুরুতর নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে। সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের শেষ পর্যায়ে ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি জোরালো আবেদন। তিনি বলেন যে, নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি এবং এখনই যদি বিশ্ববাসী এই সাজানো নির্বাচনের বিরুদ্ধে কথা না বলে, তবে বাংলাদেশ অন্তত আগামী 5 থেকে 10 বছরের জন্য উগ্রবাদের অন্ধকারে তলিয়ে যাবে। তিনি বলেছেন, এটি কেবল আওয়ামী লীগের বিষয় নয়, বরং বাংলাদেশের প্রগতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়। জয় বলেন, যদি আপনারা এই নাটকটি চলতে দেন, তবে আপনারা একটি সাজানো সরকার পেতে যাচ্ছেন এবং এরপর বাংলাদেশের কি হবে তা অস্পষ্ট। সজীব ওয়াজেদ জয়ের দাবি, যদি এই নির্বাচনকে প্রতিহত করা না যায়, তবে বাংলাদেশ এক দীর্ঘস্থায়ী অন্ধকার ও অস্থিতিশীলতার যুগে প্রবেশ করবে। জয় আরও দাবি করেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা মানে কেবল একটি দলকে দূরে রাখা নয়, বরং কোটি কোটি প্রগতিশীল ভোটারের কণ্ঠস্বর রুদ্ধ করা, যা শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারে। দর্শক, কিছুদিন ধরে নানা মহলে গুঞ্জন চলছিল জয় কিংবা আওয়ামী লীগের সাথে বিএনপি কিংবা তারেক রহমানের গোপন আঁতাত হয়েছে। জামাত ইসলামী এবং সরকারি কিংস পার্টি এনসিপি নেতারা অভিযোগ করেছেন, বিএনপির সাথে ভারতের একটি গোপন সমঝোতা হয়েছে। কয়েকদিন আগে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছিল, ঢাকায় মার্কিন কর্মকর্তারা জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চান, কিন্তু 2রা ফেব্রুয়ারি প্রথমবারের মতো আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কারো পক্ষ থেকে অভিযোগ করা হলো, বিএনপির সাথে আতাত ভারতের নয়, চলছে আমেরিকার। একটি দুর্বল সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জামাত ইসলামীকে শক্তিশালী করার একটি চক্রান্ত চলছে বলে জয় অভিযোগ করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি শক্তিশালী পক্ষ দেশে যে একটি দুর্বল সরকার প্রতিষ্ঠা করতে চায়, সেটি এরই মধ্যে অনেক বিশ্লেষকও অভিযোগ করেছেন। জয় পোস্টাল ভোট সহ নির্বাচন নিয়ে যেসব অভিযোগ করেছেন, সেগুলো খুবই পরিষ্কার। নির্বাচনের 10 দিন আগে জয়ের এমন অভিযোগ কি সামনের দিনগুলোর কোনো ইঙ্গিত দিচ্ছে? মাত্র 10 দিন আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি কেন এমন ভয়াবহ অভিযোগগুলো তুলে ধরলেন? আবার অনুষ্ঠানটি কলকাতায় হয়েছে, সেখানে তিনি বাংলায় বক্তব্য না দিয়ে ইংরেজিতে বক্তব্য দিলেন কি সত্যিকার অর্থে আন্তর্জাতিক মহলে বার্তা দেওয়ার জন্য? বিশেষ করে বাংলাদেশকে ঘিরে মার্কিন বিরোধী যে পরাশক্তিগুলো আছে, তাদের কাছে কি কোনো বার্তা দিতে চাইলেন? সেটি যদি সত্যি হয়, তাহলে বাংলাদেশকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতি কি পাল্টে যাচ্ছে?